2 জুন নৈনিতাল থেকে আমরা চলে যাই কুমায়ুন অঞ্চলের আপার পোর্শন ঘুরতে। এই ট্যুরটার জন্য সময় লাগে 8 রাত 9 দিন মতো। সেই মতো আমরা প্রথমে যাই রানীক্ষেতে সাইট সিন দেখে আমরা চলে যাই কৌশানি। নাইট স্টে করা হয় কৌশানিতে। 3 জুন আমরা ঘুরে দেখি কৌশানির সাইট সিন এবং নাইট স্টে করা হয় সেই কৌশানিতেই। 4 জুন আমরা কৌশানি থেকে চলে যাই মুন্সিয়ারি। যাবার পথে আমরা কিছু ঐতিহাসিক মন্দির দর্শন করে নিয়েছিলাম। 5 জুন আমরা মুন্সিয়ারি সাইট সিন করে আমি গিয়েছিলাম খালিয়াটপ ট্রেক করতে। 6 জুন আমরা মুন্সিয়ারি থেকে চলে যাই চাকৌরি। আজ অর্থাৎ 7 জুন আজ আমরা চাকৌরি থেকে যাব আলমোড়া। আর যাবার পথে কিছু ঐতিহাসিক মন্দির কমপ্লেক্স দেখব। চাকৌরি থেকে আলমোড়ার দূরত্ব কম বেশি 110 কিলোমিটার। যেতে সময় লাগে 4 ঘন্টা মতো। যারা আমার উত্তরাখণ্ড সিরিজের অন্য ভিডিওগুলি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজ 7 জুন 2023 বুধবার। আজকে আমরা চকৌরি থেকে চলে যাব আলমোড়ার দিকে। আলমোড়াতে যাওয়ার পথে রাস্তায় কিছু সাইট সিন পড়বে, সেটা দেখে নেব। পাতাল ভুবনেশ্বর, জাগেশ্বর, দণ্ডেশ্বর এইগুলো কিছু পড়বে। আমরা সেই মন্দির কমপ্লেক্সগুলো দেখে তারপর সন্ধ্যের দিকে পৌঁছে যাব হচ্ছে আলমোড়াতে। আজকের ওয়েদার মোটামুটি ভালোই আছে, রোদ রয়েছে সকাল থেকে, বৃষ্টি বা মেঘলা সেরকম কিছু নেই, কিন্তু পঞ্চচল্লির ভিউ দেখা যাচ্ছে না। ওইখানটা পুরো কুয়াশায় ভর্তি, আমরা পঞ্চচল্লির ভিউ দেখতে পাইনি সকাল থেকে। আমরা প্রথমে যাব হচ্ছে পাতাল ভুবনেশ্বর। পাতাল ভুবনেশ্বর চকরি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, আর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো। এটা হলো বেরিনাগ মার্কেট, এটা হচ্ছে চকরির বাজার। এই বাজারের ওপর দিয়েই আমাদের পাতাল ভুবনেশ্বরের দিকে এগিয়ে যেতে হবে। পাতাল ভুবনেশ্বর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার গাঙ্গুলিহাট থেকে 14 কিলোমিটার দূরে ভুবনেশ্বর গ্রামে অবস্থিত একটি চুনা পাথরের গুহা, যা সমুদ্রতল থেকে 1350 মিটার উচ্চতায় অবস্থিত। প্রবেশদ্বার থেকে গুহাটি 160 মিটার দীর্ঘ এবং 90 ফুট গভীর। চুনা পাথরের তৈরি বিভিন্ন স্টালাকটাইট ও স্টালাকমাইট শিলাগুলি বিভিন্ন বর্ণ ও আকারের স্ট্রাকচার তৈরি করেছে। এটি শুধুমাত্র একটি গুহা নয়, এটি গুহার মধ্যে গুহার একটি সিরিজ। বিশ্বাস অনুযায়ী এই গুহা আবিষ্কারী হিসাবে প্রথম মানুষ ছিলেন রাজা ঋতুপর্ণা, যিনি ছিলেন সূর্য রাজবংশের রাজা, যিনি ক্রেতা যুগে অযোধ্যা শাসন করেছিলেন। গল্প শুরু হয় ঋতুপর্ণা ও রাজা নল দিয়ে। কথিত আছে একবার রাজা নল তার স্ত্রী দময়ন্তীর কাছে পরাজিত হন। স্ত্রীর জেল থেকে পালানোর জন্য রাজা নল ঋতুপর্ণার সাহায্য চান। তখন ঋতুপর্ণা তাকে হিমালয়ে নিয়ে গিয়ে সেখানে তাকে থাকতে বললেন। ফেরার সময় তিনি একটি হরিণ দেখে মুগ্ধ হন। সেটিকে ধরতেই তিনি জঙ্গলের ভিতরে প্রবেশ করেন। তখন তিনি খুঁজে না পেয়ে একটি গাছের নিচে বিশ্রাম নেন এবং ঘুমিয়ে পড়েন। তিনি স্বপ্নতে দেখেন হরিণটি তাকে তাড়া করতে বারণ করছেন, বরং একটি গুহার সন্ধান করতে বলছেন। তারপর তিনি গুহার সন্ধান করে গুহার প্রবেশদ্বারের কাছে গেলেন। গুহার মুখ্যদ্বারে পাহারারত অবস্থায় ছিলেন শেষনাগ। তিনি ঋতুপর্ণাকে তার ফনায় বহন করে ভিতরে নিয়ে যান। ঋতুপর্ণা ভিতরে দেখলেন 33 কোটি অর্থাৎ 33 প্রকার দেবদেবী বিরাজ করছেন, যার মধ্যে আছেন স্বয়ং ভগবান শিব। আমরা এখন পাতাল ভুবনেশ্বর এসে গেছি। প্রথমে আগে বৃদ্ধ পাতাল ভুবনেশ্বর দেখতে হবে, তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে পাতাল ভুবনেশ্বরের যে আসল গুহা সেটা দেখতে। এই গেটটা দিয়ে বৃদ্ধ পাতাল ভুবনেশ্বরের দিকে যেতে হবে এবং তারপর ওখান থেকে আমরা পাতাল ভুবনেশ্বর যে মেন গুহাটা আছে সেখানে যেতে পারবো। পুরাণ মতে স্কন্দপুরাণে মানসখণ্ডের 103তম অধ্যায় ভবিষ্যৎবাণী দিয়ে গুহাটি যুগ যুগ ধরে বন্ধ ছিল, যেটিতে উল্লেখ ছিল এটি আবার কলিযুগে পুনরায় খোলা হবে। কলিযুগে আদি শঙ্করাচার্য হিমালয় ভ্রমণের সময় 1191 খ্রিস্টাব্দে এই গুহাটি পুনরায় আবিষ্কার করেন। আমার পিছনের শিব মন্দিরটা হচ্ছে বৃদ্ধ পাতাল ভুবনেশ্বর। এই মন্দিরটি আগে দর্শন করতে হয়, তারপরে এই মন্দিরটির পিছন দিক দিয়ে আপনাকে যেতে হবে পাতাল ভুবনেশ্বরের আসল গুহাতে। এই মন্দিরের শিবলিঙ্গটি কিন্তু মাটির ভিতর থেকে উপর দিকে উঠে এসছে। বৃদ্ধ পাতাল ভুবনেশ্বর থেকে আপনাকে এই রাস্তাটা দিয়েই কিন্তু পাতাল ভুবনেশ্বরের দিকে যেতে হবে।
গুহার ভিতরে 4টি প্রবেশদ্বার রয়েছে, যার নাম রান্ধোয়ার অর্থাৎ যুদ্ধের দরজা, পাপদ্বার অর্থাৎ পাপের দরজা, ধর্মদ্বার অর্থাৎ ধর্মের দরজা, মোক্ষদ্বার অর্থাৎ মোক্ষের দরজা। পাপদ্বার রাবণের মৃত্যুর পরই বন্ধ হয়ে যায়, যুদ্ধদ্বার কুরুক্ষেত্রের যুদ্ধের পরই বন্ধ হয়ে যায়। বর্তমানে 2টি দ্বার খোলা আছে, একটি ধর্মদ্বার ও অন্যটি মোক্ষদ্বার। মনে করা হয় মহাভারতের পাণ্ডব এবং তাদের স্ত্রী দ্রৌপদী এখানে শিবের উপাসনা করে এখান থেকেই হিমালয়ের দিকে যাত্রা করেন। আরও মনে করা হয় যে এই গুহার ভিতর দিয়ে কৈলাসে যাওয়া যায় উত্তরাখণ্ডের 4 ধাম বৃন্দাবনও যাওয়া যায়। এই গুহার ভিতরে আপনি গণেশের কাটা মস্তক এবং তার উপরে 8 পাপড়িযুক্ত ব্রহ্মকমল দেখতে পাবেন শেষ নাগ, দেবী কালিকার জিহ্বা, ইন্দ্রের ঐরাবত, শিবের জটা, কল্পবৃক্ষ এবং 4 যুগ এবং আরও অনেক কিছু। আমার পিছনে এটা কাউন্টার, এখানে 20 টাকা পার হেড টিকিট দিয়ে ঢুকতে হবে আর 100 টাকা গাইডের জন্য ওরা নেবে, নিয়ে আপনাকে লাইন দিয়ে ভেতরে ঢোকাবে। মোটামুটি 2 ঘন্টা সময় নিয়ে আপনাকে এখানে আসতে হবে এবং এখানে লকার আছে যেখানে আপনি ফোন, ক্যামেরা সব কিছু রাখতে পারবেন। আমার পিছনে এটা হচ্ছে মেন পাতাল ভুবনেশ্বর যাওয়ার রাস্তা। এইখানে গুহা আছে, গুহাটা দিয়ে আপনাকে ভেতরে যেতে হবে। এটা হচ্ছে সেই গুহা, এই গুহাটা দিয়ে আপনাকে ভেতরে যেতে হবে। আর ভেতরে গিয়ে প্রকৃতি যে আপনাকে কি দেখাবে সেটা আমি এখান থেকে কিন্তু বলে বোঝাতে পারবো না। প্রকৃতি নিজের অপরূপ সৌন্দর্য কিন্তু এখানে ঢেলে দিয়েছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য আপনি ভেতরে দেখতে পাবেন। পাথর দিয়ে বিভিন্ন কিছু ভেতরে তৈরি রয়েছে, মহাদেবের জটা, মহাদেবের কুমণ্ডুল, জটায়ু, কলিযুগ, ত্রেতাযুগ, সমস্ত কিছু যুগ কিন্তু ভেতরে আছে, অসাধারণ। হুমায়ুন সার্কিট যখন আপনি ঘুরতে আসবেন তখন কিন্তু পাতাল ভুবনেশ্বর অবশ্যই ঘুরবেন, যদি না ঘোরেন তাহলে কিন্তু হুমায়ুন সার্কিট একদম ঘোরা বৃথা। ভেতরে ক্যামেরা, ফোন কিচ্ছু নিয়ে যাওয়া অ্যালাউ নয়, সেই জন্য আমি কিন্তু আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। আপনাদের নিজেদের এসে কিন্তু ভেতরটা দেখতে হবে যে কতটা সুন্দর ভেতরটা। পাতাল ভুবনেশ্বরের যখন আপনি ভেতরে গুহা দিয়ে ঢুকবেন, পুরো রাস্তাটায় কিন্তু শিকল আছে, শিকল ধরে আপনাকে কিন্তু একদম স্ট্রেট 100 ফুট নিচে চলে যেতে হবে। 100 ফুট নিচে যাওয়ার পর আপনি একটা গ্রাউন্ড পাবেন, সেই গ্রাউন্ডে কিন্তু সমস্ত কিছু আছে এবং সেই গ্রাউন্ড থেকে আরও ভেতরে যেতে হবে, যেখানে আপনি ঢুকেই দেখতে পাবেন শেষনাগ রয়েছে, শেষনাগের শিরদাঁড়া রয়েছে, বদ্রীনাথ রয়েছে, অমরনাথ রয়েছে, সব কিছু রয়েছে। এবং এখানে একটা গুহা আছে যেটা দিয়ে আপনি বৃন্দাবনের কদলী বনে যেতে পারবেন। ভেতরটা অসাধারণ, খুব সুন্দর। প্রকৃতি যে এত সুন্দর নিজেকে একটা তৈরি করে এর ভেতরে রেখেছে, এটা কিন্তু ভেতরে না গেলে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না এখান থেকে যে কতটা সুন্দর ভেতরটা, কতটা সুন্দর এবং কতটা মানে দেখাটা জরুরি, সেটা কিন্তু আপনি না এলে কিছুই বুঝতে পারবেন না। হুমায়ুন সার্কিট যখন ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু কোথাও যান বা না যান, এখানে কিন্তু অবশ্যই আসবেন। আপনি যখন গুহার ভেতরে প্রবেশ করবেন, ভেতরে লাইট আছে অবশ্যই, সেজন্য নামতেও অসুবিধা হবে না, বা ভেতরে যে দেখার বিষয়বস্তুগুলো আছে সেগুলোও কিন্তু কোনো অসুবিধা হবে না, খুব ভালোভাবে আপনি দেখতে পারবেন। এনাদের সঙ্গে আমার আলাপ হয়েছে, এনারাও আমার সঙ্গে পাতাল ভুবনেশ্বরের গুহাতে গেছিলেন। এই চানাটা কিন্তু অসম্ভব ভালো খেতে, পেঁয়াজ, লঙ্কা, বিভিন্ন ধরনের পাহাড়ি মশলা দিয়ে তৈরি, একদম কাঠের জালের রান্না, খুব টেস্টি এবং খুব সুন্দর খেতে। এরকম ছোলা মানে আমি কোনোদিন খাইনি সেইভাবে। খাবো হচ্ছে আলুর দম, এটাও কিন্তু দেখে খুব ভালো মনে হচ্ছে, এটা কিন্তু পেঁয়াজ ছাড়া শুধুমাত্র আদা আর পাহাড়ি মশলা দিয়ে তৈরি এই আলুর দমটা, এটাও অসাধারণ খেতে। মানে শুধু শুধু আলুর দমই মানে খাওয়া হয়ে যাবে, একটু ঝাল আছে কিন্তু বিভৎস ভালো খেতে। মানে এরকম একটা আলুর দম এরকম কাঠের জালে পাহাড়ি রাস্তায় অসাধারণ খেতে। কিন্তু পাহাড়ি আলুর একটা টেস্টটাই আলাদা। আমরা যেরকম আলু খাই কিন্তু সেই আলুর থেকে কিন্তু এই আলুটা কিন্তু আরও বেশি টেস্ট, ওই জন্য আলুর দমটা না আরও বেশি খেতে ভালো হয়েছে। এবার খাবো হচ্ছে পাহাড়ি জিলিপি, এটাও কিন্তু আমাদের ওখানকার মতো নয়, একটা পাহাড়ি ফ্লেভার আছে কিন্তু এটাও খেতে ভালো।
তবে আলুর দম আর ছোলাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো ছিল। উনি রান্না করেন ছোলা, আলুর দম, জিলিপি, তারপরে পেঁয়াজি ইনি রান্না করেন। আর ইনি এইখানে রান্না করেন, এই যে কাঠের জালে রান্না হচ্ছে। এখানে আলুর দম রয়েছে, জিলিপি রয়েছে, পেঁয়াজি রয়েছে, আর এখানে প্রেসার কুকারে রয়েছে ছোলা। পাতাল ভুবনেশ্বর যাওয়ার পথে এবং ফেরার পথে এই দোকানটা কিন্তু পড়বে রাস্তার ওপরেই। আমরা এখানে খেলাম, আপনারাও কিন্তু এখানে অবশ্যই খাবেন। খুব সুন্দর টেস্ট এবং খুব ভালো খেতে, এবং এই সুন্দর একটা ছোট্ট একটা গুমটির মধ্যে খাওয়া কিন্তু পাহাড়ি রাস্তায় এক অসাধারণ কিন্তু মানে কি বলবো অভিজ্ঞতা। পাতাল ভুবনেশ্বর দেখে আমরা এখন যাচ্ছি জাগেশ্বর মন্দিরের দিকে। এখান থেকে 103 কিলোমিটার আমাকে দেখাচ্ছে ম্যাপে, যেতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো। शिव शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो। আমি এখন আছি জাগেশ্বর মন্দির কমপ্লেক্সে। এখানে ছোট বড় মিলিয়ে 124টি মন্দির আছে। সপ্তম শতক থেকে শুরু করে 1400 শতক পর্যন্ত এই মন্দিরগুলি তৈরি হয়। প্রথমে কাত্যায়নী বংশের রাজারা এবং এরপরে চাঁদ বংশের রাজারা দীর্ঘ 700 বছর ধরে এই মন্দিরগুলি তৈরি করেছেন। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका। 124টি মন্দিরের মধ্যে 108টি হচ্ছে শিব মন্দির এবং বাকিগুলো অন্যান্য দেবদেবীর মন্দির। এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এবং মহামৃত্যুঞ্জয় মন্দির। এই যে 124টি মন্দির রয়েছে সেগুলো কিন্তু একসঙ্গে তৈরি হয়নি। এক একটি রাজা এক এক সময় এক একটি মন্দির তৈরি করেছেন। এই মন্দিরের পাথরগুলি এমন ইন্টারলকিং সিস্টেমে তৈরি যাতে প্রবল ভূমিকম্পেও ধ্বংস হবে না মন্দির। অনেকের মতে আদি শঙ্করাচার্য এই মন্দিরগুলি তৈরি করেছেন, এরকম একটা মতভেদ দেখা যায়। शिव शंभो कर त्रिशूल भंग करत पाप मूल विराजित है चंद्रभार अद्भुत लोचन विशाल हे दयाल हे कृपाल अगहारी भवतारी भंडारी त्रिपुरारी
तिट 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 धाति धा त्रिगड़ धा घड़ान तिट गदि के न ता घड़ान तिट गदि के न धाति के न कड़ान धा त्रिगड़ तक धा त्रिगड़ तक धा त्रिगड़ तक तिट गदि के न धा त्रिगड़ तक धा त्रिगड़ तक तिट गदि के न धा त्रिगड़ तक धा त्रिगड़ तक धा त्रिगड़ तिट गदि के न धा तिट गदि के न धा धाति धा तिट गदि के न धा तिट गदि के न धा धाति धा तिट गदि के न धा तिट गदि के न धा धा धाति धा। जागेश्वर मंदिर कमप्लेक्स থেকে বেরিয়ে এখন আমরা এসেছি দণ্ডেশ্বর মন্দির কমপ্লেক্সে। जागेश्वर मंदिर और दণ্ডেশ্বর मंदिरेर मध्य डिस्टेंस मात्र 2 किलोमीटर, मोटामुटी 10 থেকে 15 मिनट समय लागবে। আমার পিছনের এই মন্দিরটি হচ্ছে দণ্ডেশ্বর মহাদেব মন্দির। দণ্ডেশ্বর মহাদেব মন্দির যা তৈরি হয়েছিল নবম এবং দশম শতকের কোনো একটা মাঝামাঝি সময়। একদিকে জটাগঙ্গা এবং একদিকে দুধগঙ্গা, এই দুই নদীর মিলনস্থলে হচ্ছে দণ্ডেশ্বর মহাদেব মন্দির। এদিকে জটাগঙ্গা এবং এদিকে দুধগঙ্গা, এই দুই নদীর মিলনস্থলেই হচ্ছে দণ্ডেশ্বর মহাদেব মন্দির। এখানে ছোট বড় মিলিয়ে মোট 24টি মন্দির আছে। আমার পিছনের এই মন্দিরটি হলো কুবেরের। Everyone, Namah Shivaya, Om Namah Shivaya, Har Har Bhole, Namah Shivaya. দণ্ডেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম চিতই গোলু দেবতার মন্দিরে। চলুন যেতে যেতে জেনে নিই কে এই গোলু দেবতা। গোলু দেবতা কুমায়ুন অঞ্চলের চম্পাবতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন কাত্তেয়রি রাজা ঝালুরাই এবং তার মা ছিলেন কলিঙ্গা। ইতিহাস অনুযায়ী রাজা ঝালুরায়ের 7টি রানী যখন সন্তান জন্ম দেওয়াতে অক্ষম হন, তখন তিনি উত্তরাধিকারী প্রাপ্ত হবার চিন্তায় চিন্তিত হন। তখন রাজা ভৈরবের সাধনা করেন। ভৈরব সাধনায় তুষ্ট হলে তিনি ঝালুরাইকে 8মতম বিবাহ করতে বলেন এবং সেই 8ম রানীর সন্তান হয়ে আসবেন স্বয়ং ভৈরব। একদিন রাজা শিকারের উদ্দেশ্যে বনে যান। রাজার তৃষ্ণা পেলে তখন তিনি একটি পুকুর থেকে জল পান করতে যান। তখন সেখানে একটি রমণী নাম তার কলিঙ্গার সাথে সাক্ষাৎ হয়। সেই রমণী তাকে পুকুর থেকে জল পান করতে বাধা দেন। রাজা নিজের পরিচয় দিলে সেই পরিচয় তিনি মানতে চাননি। তখন রমণী বলেন, ওই দূরে দুটি ষাঁড় যুদ্ধ করছে, ওই ষাঁড় দুটিকে আলাদা করতে পারলে তিনি মানবেন যে তিনি রাজা। রাজা চেষ্টা করেও সেই ষাঁড় দুটিকে আলাদা করতে পারেননি, কিন্তু সেই রমণী খুব সহজেই ষাঁড় দুটিকে আলাদা করে ফেলেন। রাজা এইসব দেখে খুব মুগ্ধ হন এবং বিবাহের প্রস্তাব দেন। কলিঙ্গা ছিলেন পঞ্চদেবতার বোন। তিনি তার থেকে অনুমতি নিয়ে রাজা ঝালুইকে বিবাহ করেন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন। তখন রাজার বাকি 7 রানী ঈর্ষায়িত হয়। তারা তখন সেই সন্তানের জায়গায় একটি শিলনোড়া রেখে দেন এবং রাজাকে বলেন, রানী সন্তান নয়, শিলনোড়া জন্ম দিয়েছেন। অন্যদিকে সন্তানটিকে বাক্স বন্ধ করে নদীতে ফেলে দেন। নদীতে ভাসতে ভাসতে বাক্সটি একটি জেলের কাছে গিয়ে পৌঁছয়। জেলে সেই সন্তানটিকে বড় করে তোলেন। যেহেতু সন্তানটি ছোটবেলায় খুব সুন্দর দেখতে ছিল, সেই জন্য জেলের পত্নী তার নাম রাখেন গোলু। গোলু দেবতা বড় হয়ে সমস্ত ঘটনা স্বপ্নের মাধ্যমে জানতে পারেন। তখন তিনি একটি কাঠের ঘোড়াকে আশ্চর্য শক্তির সাহায্যে আসল ঘোড়া বানিয়ে রাজার কাছে গিয়ে সমস্তটা খুলে বলেন।
রাজা তখন বাকি 7 রানীকে জেলে বন্দী করেন এবং গোলু দেবতাকে উত্তরাধিকারী হিসাবে গ্রহণ করেন। গোলু দেবতা তার শাসনকালে অন্যায় সহ্য করতেন না এবং নিজেও অন্যায় করতেন না। সেই থেকেই গোলু দেবতা কুমায়ুন অঞ্চলের ন্যায়ের দেবতা হিসাবে গণ্য করা হয়। এখন বাজে 7:55 আর আমরা এখন আছি চিতই গোলু দেবতা মন্দিরে। গোলু দেবতা কুমায়ুন অঞ্চলে ন্যায়ের দেবতা হিসাবে পরিচিত। আমার পিছনে যে এত ঘন্টা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মানুষজনের মনস্কামনা যখন পূর্ণ হয়েছে তারা মন্দিরে এসে ঘন্টা দিয়ে গেছে, তাই একে ঘন্টা মন্দিরও বলা হয়। আর এই যে কাগজগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই যে কাগজগুলো, এইগুলোতে মানুষজনের সমস্ত কিছু দুঃখ দুর্দশা সব কিছু লেখা আছে ভগবানের উদ্দেশ্যে। যখন এগুলো পূরণ হবে তখন তারাও এসে এখানে ঘন্টা বেঁধে দিয়ে যাবে। সেদিন আমাদের আলমোড়া পৌঁছতে বেজে গেছিল রাত্রি 11টা। আলমোড়ার একটি বাজেট হোটেলে আমরা সেদিনের রাতটা কাটিয়েছিলাম। আমি শুভমজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল হলিক শুভ। আমি বিভিন্ন জায়গা ট্রাভেল করছি এবং তার ভিডিও তুলে এই চ্যানেলে দিচ্ছি। আপনারা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই একটা ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়।